আজকে আমরা জানব সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের সেটার 42 যে ধারাটা রয়েছে সেই ধারা সম্পর্কে আমরা জানব। কারণ প্রতিটা বছর এই 42 ধারা থেকে কোনো না কোনো ভাবে প্রশ্ন আসে। যদি কোনো বছর মিস হয়ে যায়, এর পরবর্তী বছর হলেও ধারা 42 থেকে প্রশ্ন আসে। তাই বার কাউন্সিল পরীক্ষার জন্য এই 42টা অনেক 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 ইম্পর্টেন্ট। তাই আজকে আমরা ধারা 42টা ভালো করে জানার চেষ্টা করব। ধারা 42-এর যে টাইটেলটা রয়েছে সেটা নাম হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা। এখন প্রশ্ন হচ্ছে যে ঘোষণামূলক মোকদ্দমাটা কি? ঘোষণামূলক মোকদ্দমাটা হচ্ছে আপনি আদালতের কাছে গেলেন আপনার কোনো একটা প্রতিকারের জন্য। আপনার যে অধিকারটা রয়েছে আদালতের কাছে যাওয়ার পর আদালতের কাছে বললেন যে আপনি আমার এই বিষয়টার উপর ঘোষণা দিয়ে দেন, এটা আমার অধিকার আছে। সেটা কোনো সম্পত্তির উপর হতে পারে, বা আপনি কোনো পদ বা আইনগত কোনোভাবে আপনার দাবি করেন যেটা আমার আইনি অধিকার আছে, কিন্তু অন্য কেউ সেটাকে অস্বীকার করছে। তখন আপনি আদালতের মাধ্যমে আদালতকে বললেন যে আপনি একটা ঘোষণা দিয়ে দেন যে এটা আমার অধিকার রয়েছে এখানে। এটাই মূলত হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা। এটাকে আরো স্পষ্ট করে যদি বলি, ঘোষণামূলক মোকদ্দমাটা কি? ঘোষণামূলক মোকদ্দমাটা হচ্ছে আদালতের কাছে গিয়ে আপনি আপনার যে অধিকারটা চান সেটার উপর আদালত যে ঘোষণা দিয়ে দিবে যে এটার অধিকারটা আপনারই, সেটাই হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা। এবং এই ঘোষণামূলক মোকদ্দমার উপর ভিত্তি করে যদি কোনো ডিক্রি দেয় তাহলে সেটাকে বলা হয় ঘোষণামূলক মোকদ্দমার ডিক্রি। ঘোষণামূলক মোকদ্দমাটা হবে কিনা বা এটা কিসের উপর ভিত্তি করে দেওয়া হবে সেটার কিছু শর্ত রয়েছে। অর্থাৎ দুইটি বিষয়ের উপর ভিত্তি করে এই ডিগ্রিটা দেওয়া হয়। একটা হচ্ছে আইনগত পরিচয়, আর একটা হচ্ছে সম্পত্তি সত্ত্ব। অর্থাৎ ঘোষণামূলক মোকদ্দমাটা আইনগত পরিচয় অথবা সম্পত্তির উপর ভিত্তি করে দেয়া হয়। আইনগত পরিচয়টা কি? ধরেন আইনগতভাবে আপনি একটা অফিসের সরকারিভাবে কোন একটা পদে আছেন, সরকারিভাবে কোন একটা পদে আছেন। এখন কোন একজন ব্যক্তি গিয়ে বললো যে আপনি এই পদে থাকতে পারবেন না, কারণ আপনার এটা আইনগতভাবে কোনো অধিকার নাই, বা আপনার এটা এখানে পদে থাকার কোনো সুযোগ নেই। তখন আপনি আদালতের কাছে গেলেন এবং আদালতকে বললেন যে দেখেন, আমি আমার যাবতীয় ডকুমেন্ট শুরু করে সকল কিছু আদালতকে শো করলেন, করার পরে আদালতকে বললেন এটা আমার আইনগত অধিকার রয়েছে এই পদে থাকার, এটা আমার লিগ্যাল ক্যারেক্টার, আমি আইনগতভাবে এটাকে হোল্ড করি, আপনি এটা ঘোষণা দিয়ে দেন যে এটার অধিকার আমার। তখন আদালত করলো কি, যে সবকিছু দেখে বিবেচনা করে বুঝলো যে না আপনি এটার অধিকারী, তখন আদালত আপনাকে ঘোষণা দিয়ে দিল যে না এই পদটা আপনি হোল্ড করতে পারবেন। এরপর আরেকটা হচ্ছে সম্পত্তির সত্ত্ব, অর্থাৎ সম্পত্তির উপর ভিত্তি করে অর্থাৎ যদি ধরেন কোন একটা সম্পত্তি, একটা প্রপার্টি আপনি দখলে আছেন, এখন এই সম্পত্তিটা অন্য একজন, এটা আপনি, এটা হচ্ছে অন্য একজন, তো অন্য একজন এই সম্পত্তিটা এসে বলে যে না এই সম্পত্তিটা তার, এখানে আপনার কোনো অধিকার নেই। তখন আপনি আদালতের কাছে গেলেন, আদালতের কাছে গিয়ে বললেন যে যে সম্পত্তিটাতে আমি রয়েছি সেই সম্পত্তি অন্য একজন দাবি করছে, এখন আদালত ঘোষণা দিয়ে দেন যাতে এই সম্পত্তিটা আমার। তো আপনি আদালতের কাছে যাওয়ার পরে আদালত দেখলো যে বা এই সম্পত্তিটা আপনার অধিকার রয়েছে, তখন আদালত একটা ঘোষণা দিয়ে দিল যে এই সম্পত্তিটা আপনার। এটাই হচ্ছে ঘোষণামূলক ডিক্রি। অর্থাৎ এই ঘোষণামূলক ডিক্রি পাওয়ার জন্য যে মামলাটা করা হয় সেটাই হচ্ছে ঘোষণামূলক মামলা। তাহলে আমরা সহজ করে আমরা কি বুঝলাম, যে আদালতের কাছে যদি আপনি কোনো কিছু অধিকার, অর্থাৎ সম্পত্তির অধিকার বা কোন আইনগত অধিকার, যে আমি আমি এটা প্রাপ্য বা আমি এটার দাবিদার, এই ব্যাপারগুলি যদি হয় সম্পত্তি এবং আইনগত অধিকার, তাহলে কেবল আপনি আদালতের কাছে ঘোষণামূলক ডিগ্রির জন্য মামলা করতে পারবেন। এখন আনুষঙ্গিক প্রতিকারও চাইতে হবে, অর্থাৎ আপনি আদালতের কাছে গেলেন, আদালতের কাছে যাওয়ার পরে আদালত দেখলো যে আপনার যে সম্পত্তিটা রয়েছে, এই যে আপনার এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা আপনার মালিকানা রয়েছে,
মানে আপনার দখলে রয়েছে। এখন অন্যজন আপনার এই সম্পত্তিটার বললো যে ঠিক আছে আপনি অন্যজন আপনার সম্পত্তিটাকে বললো যে ঠিক আছে আপনি দখলে আছেন, কিন্তু এই সম্পত্তির মালিক হচ্ছে আমি, মালিক হচ্ছে আমি, অর্থাৎ মালিককে অন্য একজন ব্যক্তি দাবি করলো যে আপনার সম্পত্তির মালিক ওই ব্যক্তি। তো এখানে একটা প্রশ্ন আসছে কি মালিকানা সত্ত্ব নিয়ে। কি হলো যে আপনার একটা সম্পত্তি, এই সম্পত্তিতে আপনি দখলে আছেন, অন্য একজন এসে বললো যে আপনার সম্পত্তি থেকে চলে যান, এই সম্পত্তির মালিক আমি, এই সম্পত্তির মালিক আমি, এখানে আপনি আর থাকতে পারবেন না। আদালতের কাছে গেলেন, আদালতের কাছে গেলেন, আদালতকে বললেন যে আমি সম্পত্তির দখলে আছি, আপনি ঘোষণা দিয়ে দেন যে এই সম্পত্তি আমার। আপনি তাহলে কত ধারায় মামলা করলেন? এই 42 ধারা মানে 42 ধারা আপনি মামলা করলেন। তখন আদালত দেখবে বা আপনাকে অবশ্যই এই 42 ধারা মামলা করার পাশাপাশি যদি দেখে আপনার আরো অন্যান্য আনুষঙ্গিক ভাবে প্রতিকার আপনার পাওয়ার সুযোগ, আদালত 42 ধারা কি, 42 ধারা আদালতের কাজ হচ্ছে আপনাকে ঘোষণা দিয়ে দেওয়া, আপনাকে ঘোষণা দিয়ে দিবে। কিন্তু দেখবে যে 42 ধারা ছাড়াও আপনি আরো অন্য কোনো ভাবে এটার আনুষঙ্গিক প্রতিকার চাইতে পারেন, আরো অন্য ভাবে প্রতিকার চাইতে পারেন। কিভাবে? এই যে আপনার মালিকানা আছে কিনা, আপনার মালিকানা নিয়ে যদি প্রশ্ন হয় তাহলে হচ্ছে ধারা সুনিষ্ঠ প্রতিকার আইনে ধারা 8 ধারায় মামলা করা যায়। তার মানে আপনি এখানে সম্পত্তির মালিকানা হিসাবে 8 ধারায় প্রতিকার চাইতে পারেন। তারপর এখানে কি কি আসছে হচ্ছে 42 ঘোষণামূলক, আর আসছে হচ্ছে 8 ধারা। এখন আপনি আদালতকে শুধু 42 দিয়ে বললেন যে আপনি আমাকে ঘোষণা করে দেন মালিক, আমি এই সম্পত্তিটা আমার। এখন আপনি মালিকানা নিয়ে কোনো প্রতিকার চাইলেন না, তাহলে আদালত এটা ঘোষণা দিবে না। অর্থাৎ আনুষঙ্গিক প্রতিকারটা হচ্ছে সেটাই, যেটা আপনার 42 ছাড়া অর্থাৎ ঘোষণামূলক ডিগ্রি ছাড়াও আপনি আরো কোনো ভাবে আনুষঙ্গিক ভাবে আপনি প্রতিকার চাইতে পারেন। এটা হচ্ছে আনুষঙ্গিক প্রতিকার। যদি সেটা আপনার অধিকার রয়েছে, আপনি চাইতে পারেন কিন্তু আপনি চান নাই, তাহলে এই 42 দ্বারা আপনাকে আনুষঙ্গিক প্রতিকার আদালত দিবে না। আদালত সন্তুষ্ট হলে সংশ্লিষ্ট সম্পত্তির বাদীর সত্য আছে মর্মে ঘোষণা দিতে পারে, যদি আদালত সন্তুষ্ট হয়। এখন সন্তুষ্টর কথা কেন আসলো? কারণ হচ্ছে আদালত এখানে এটা ডিসক্রিশনারি পাওয়ার, অর্থাৎ বিবেচনামূলক ক্ষমতা। এখানে প্রশ্ন থাকতে পারে যে ধারা 42 এটা কি আদালতের বাধ্যতামূলক ক্ষমতা নাকি বিবেচনামূলক ক্ষমতা? এটা হচ্ছে আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা বা বিবেচনামূলক ক্ষমতার কারণ কি আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 8 এবং 9 ধারা বাদে বাকি যত ধারা রয়েছে সকল ধারাই হচ্ছে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, অর্থাৎ সুবিবেচনামূলক ক্ষমতা। আদালত চাইলে দিতে পারে, আদালত চাইলে নাও দিতে পারে, তবে 8 এবং 9 দ্বারা যদি প্রমাণিত হয় তা আদালত অবশ্যই দিতে হবে। ওকে, তো আমরা এখানে দেখবো যে আদালত বাদীর সত্য আছে কিনা এই মর্মে ঘোষণা দিতে পারে। এই ধারা আরো বলা হয়েছে যে এক্ষেত্রে বাদীর ঘোষণা ছাড়া অন্য কোন প্রতিকার চাইতে পারেন, অর্থাৎ আরো যদি কোনো প্রতিকার চাইতে পারেন সেখানে বাদীকে তা চাইতে হবে, সেখানে বাদীকে অবশ্যই চাইতে হবে। যদি না চান তাহলে আদালত ঘোষণামূলক ডিগ্রি প্রদান করবেন না। কারণটা কি? কারণ হচ্ছে এক্ষেত্রে ঘোষণামূলক ডিগ্রি প্রদান করলে আবারও নতুন করে মামলার উৎপত্তি হবে। দেখেন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে যে 42 দ্বারা আপনি ঘোষণামূলক মামলা আপনি দায়ের করলেন। এখন অন্য প্রতিকার যদি না চাওয়া হয়, ধরলাম 8 দ্বারা আপনার মালিকানা সত্ত্ব প্রতিকার না চাওয়া হয়, তাহলে আদালত ধরেন ঘোষণা দিল যে এটার মালিকানা আপনি না, কয়েকদিন পরে তো আপনি টিকে মালিকানার জন্য আবার কোর্টে মামলা করবেন। সো আদালত মামলার যে জট সেটা বৃদ্ধি না করার জন্য এই আইনটা নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম যে 42 দ্বারা মামলা যদি করতে হয় তাহলে সেটার সাথে যদি আনুষঙ্গিক কোনো প্রতিকার সুযোগ থাকে তাহলে সেটাকে ইনক্লুড করতে হবে। তবে ধরেন একজন মামলা করলো, মিস্টার এক্স মামলা করলো যে আমি ওয়াই এর সন্তান, এখানে আর কোনো কিছু দরকার নাই। যদি সে বলে যে সন্তান কিনা সেটা প্রমাণিত হইলে হবে, আনুষঙ্গিক আর কোনো প্রতিকার নাই এখানে, তাহলে এখানে অন্য কোনো ধারা হবে না, 42 দ্বারা আদালত ঘোষণা করে দিবে যে আপনি তার আনুষঙ্গিক
প্রতিকার প্রয়োজন নাই, এখানে সরাসরি আপনাকে ঘোষণা করে দেবে আপনি সন্তান কিনা। যদি প্রমাণিত হয় সন্তান, তাহলে আপনি সন্তান ঘোষণা করে দিবে, যদি প্রমাণিত না হয় তাহলে অন্য ঘোষণা করবে না। ঠিক সেমন ভাবে যদি মনে হয় কেউ যদি প্রশ্ন করে যে তারা লিগেল ভাবে বিয়ে করছে এবং ওয়াই হচ্ছে এক্স এর ওয়াইফ, বৈধ ওয়াইফ, মানে এটা আদালত দ্বারা প্রমাণিত করতে হবে। তা আদালত যদি ঘোষণা করে দেয় যে 42 ধারা যে না, সে হচ্ছে তার লিগেল ওয়াইফ, এটা ঘোষণা শুধু জাস্ট ওয়াইফ কিনা সেটা চাইছে, তাহলেই হয়ে যাবে। ধারা 42-এর কিছু উপাদান রয়েছে। উপাদানগুলি কি? বাদী আইনসঙ্গত পরিচয় বা সম্পত্তিতে তার কোনো অধিকার থাকতে হবে। অর্থাৎ আপনি যে আইনসঙ্গত মানে যে পরিচয়, অর্থাৎ আইনি যে লিগেল ক্যারেক্টার, আইনি যে পরিচয় এবং যে সম্পত্তিতে অধিকার রয়েছেন, সেটার উপর অধিকার থাকতে হবে। আপনার প্রতিটিতে যদি আপনি ঘোষণামূলক ডিগ্রি চান, তাহলে আপনার সেটা অধিকার থাকতে হবে। অর্থাৎ আপনি এমন একজন ব্যক্তি যিনি কোনো পদ বা কোনো কিছু হোল্ড করেন না, এমনি একটা জায়গায় গিয়ে বললেন যে এটা এই পদে, এই সরকারি পদে আমি থাকতে চাই, তখন আদালতে মামলা করলেন, কিন্তু আপনার কোনো সময় চাকরি করেন নাই বা আপনার কোনো চাকরি হয় নাই কখনো, তাহলে তো আদালত এখানে আপনার কোনো রাইটসই নাই, এখানে ঘোষণাই দিবে না। তারপর উক্ত অধিকার বিবাদী কর্তৃক অস্বীকার করতে হবে। অর্থাৎ ধরেন আপনি আপনার যে সম্পত্তিটা অথবা আপনি যে পদে আছেন সরকারি ভাবে, লিগেল ভাবে পদে আছেন, সেটা অন্য কেউ এটাকে অস্বীকার করলো, বা আপনি পদে থাকতে পারেন সেটা অস্বীকার করলো। কেউ যদি অস্বীকার না করে, আপনার যদি কোনো সমস্যা তৈরি না হয়, তাহলে খুব অযথাই কেন আদালতে গিয়ে আপনি মামলা করবেন। এরপরে মামলার বিষয়বস্তু অবশ্যই বাদীর আইনসঙ্গত পরিচিতি, অর্থাৎ এই দুইটা বিষয়ের উপর আইনসঙ্গত পরিচিতি অধিকার সম্বন্ধনীয় হতে হবে। অর্থাৎ সত্তর অধিকার আইন সৃষ্টির অর্থাৎ কি কি, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার আর হচ্ছে আইনগত অধিকার, অর্থাৎ আইনসঙ্গত পরিচয় লিগেল ক্যারেক্টার। আনুষঙ্গিক প্রতিকার থাকলে তাও একসাথে প্রার্থনা করতে হবে। আমি একটু আগে যেটা বললাম যে যদি আপনার আনুষঙ্গিক কোনো 42 এর সাথে যদি আনুষঙ্গিক অন্য কোনো প্রতিকার থাকে, সেটাকেও অবশ্যই এই 42 এর সাথে প্রতিকারটা চাইতে হবে। এটার মামলাটা কখন করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা হচ্ছে পরীক্ষাতে আসে অনেক সময়। 6 বছরের মধ্যে ঘোষণামূলক মামলা দায়ের করা যায়। অর্থাৎ আপনি যে ঘোষণামূলক মামলা যদি করতে চান, তাহলে যখন থেকে আপনার প্রবলেমটা তৈরি হয়েছে, অর্থাৎ আপনি যে আদালতের কাছে নালিশ করলেন, নালিশ কারণ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে বাকি 6 বছরের ভিতরে আপনার মামলা করতে হবে। অর্থাৎ কোন একজন ব্যক্তি, আপনি একটা পদে আছেন সরকারি ভাবে বা কোনো একটা ভুল করে সে হল থেকে আপনাকে পদচ্যুতি করে ফেললো, তখন যখন থেকে অধিকারটা শুরু হয়েছে তখন 6 বছরের ভিতরে আপনার মামলা করতে হবে। অথবা আপনার সম্পত্তিতে কেউ দাবি করতেছে যে আপনার মামলা, আপনার মালিকানা নাই, তখন যখন থেকে আপনার কারণ তৈরি হয়েছে তখন থেকে 6 বছরের ভিতরে আপনার মামলা করতে হবে। আদালত যখন ঘোষণামূলক ডিগ্রি মঞ্জুর প্রার্থনা প্রত্যাখ্যান করতে পারে, দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে যে আদালত কখন এটা প্রত্যাখ্যান করতে পারে। অর্থাৎ আপনি আদালতে ঘোষণামূলক মামলার জন্য ডিগ্রি পাওয়ার জন্য মামলা করলেন, কিন্তু আদালত চাইলে কিন্তু আপনাকে এটা দিবে না। কখন? এর কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে যদি বিবাদী কর্তৃক বাদীর আইনসঙ্গত পরিচয় বা বৈধ অধিকার স্বীকার করে। ধরেন আপনি যে পদে আছেন, অথবা কোন একজন ব্যক্তি মামলা করলো, অর্থাৎ এক্স এর ওয়াইফ হিসেবে ওয়াই মামলা করলো আদালত, তার বিরুদ্ধে এক্স এর বিরুদ্ধে। কিসের জন্য মামলা করলো যে আমি এক্স এর ওয়াইফ, মামলাটা করলো ওয়াই। কয়েকদিন পর অথবা এক স্বীকার করে নিল যে হ্যাঁ ঠিক আছে ওয়াই, তখন তো এখানে আদালতে এখানে প্রতিকার দেওয়ার কোনো সুযোগ থাকে না, এটা অটোমেটিক্যালি আপনার অধিকারটা হয়ে যাবে। সম্পত্তিতে যদি আপনার মনে হচ্ছে যে অন্য কেউ আপনার সম্পত্তি মালিকানা চাচ্ছে, কিন্তু সে স্বীকার করে নিল যে না মালিকানা আপনি, তখন আর এখানে আদালত প্রতিকার দিবে না। আমরা বিগত সালে বার কাউন্সিলে আসা বা বিগত সালে যে পরীক্ষাতে আসছে কিছু প্রশ্ন, সেগুলির বিষয়ে আমরা দেখবো যে এই ধারা 42 থেকে কি কি প্রশ্ন বিগত সালে আসছে। আমাদের ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে যে প্রশ্নগুলি কিভাবে আসে। বিগত সালে যে প্রশ্ন, সেগুলি প্রথম হচ্ছে যে কোনো ব্যক্তির আইনগত পরিচয় লিগ্যাল ক্যারেক্টার বা সম্পত্তির উপর অধিকার অস্বীকার করলে প্রতিকার পাওয়া সম্ভব সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোন ধারায়? 42 ধারা। কারণ আমরা কোন ধারাটা পড়লাম এখন? আমরা 42 ধারা। কেন? কারণ হচ্ছে এখানে সরাসরি বলা আছে কি সম্পত্তির, দেখেন এখানে কি সম্পত্তির অধিকার, আরেকটা হচ্ছে আইনগত পরিচয় অর্থাৎ লিগ্যাল ক্যারেক্টার।
এই দুটো ব্যাপার যদি থাকে তাহলে এটা ঘোষণামূলক ডিগ্রির চাওয়া হচ্ছে, এবং সেটা হবে ধারা 42। আনুষঙ্গিক প্রতিকার, দেখেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা অনেকক্ষণ আলোচনা করছি এই বিষয়টা নিয়ে। আনুষঙ্গিক প্রতিকার, কনসিকুয়েন্টাল রিলিফ, প্রার্থনা না করলে সুনিশ্চিত প্রতিকার আইনে কোন ধারা ব্যর্থ হবে? ব্যর্থ হবে মানে কি, যে আদালত সেই প্রতিকারটা ঘোষণা করবে না, ঘোষণা করবে না। তাহলে কোন ধারায়? 42 ধারায়। অর্থাৎ আনুষঙ্গিক যদি আরো কোনো অধিকার প্রতিকার আপনি পেতে পারেন, ওইটা ওইটা যদি না চান, তাহলে আপনার আদালত 42 দ্বারা ব্যর্থ হবে। কোন কলেজের অধ্যক্ষ হিসাবে, দেখেন একটা পদের কথা বলা হয়েছে, অধ্যক্ষ হিসাবে কোন ব্যক্তি অবস্থান অস্বীকৃত হলে প্রতিকার পেতে তিনি কোন আদালতে কোন ধারায় মামলা করবেন? 2012 সালে এটা আসছে। অর্থাৎ ব্যারিস্টার, দেখেন এখানে কিন্তু পদের কথা বলা হয়েছে। পদের কথা কি? লিগেল ক্যারেক্টার। এটা হচ্ছে লিগেল ক্যারেক্টার মানে আইনগত পরিচয়। কি তিনি অধ্যক্ষ হিসাবে, সে অন্য কি হয়তো দাবি করলো যে তিনি আর অধ্যক্ষ, তিনি থাকতে পারবেন না, আইনগত তার পরিচয় না। কারণ আদালতের কাছে তিনি গেল, যাওয়ার পরে আদালত বললো যে হ্যাঁ তার অধিকার রয়েছে, তিনি অধ্যক্ষ হিসাবে অবস্থান করতে পারবেন। এটা ঘোষণামূলক মোকদ্দমা, এটা হচ্ছে ধারা 42। এরপর দেখেন 4 নম্বরে কি বলছে, যে 42 দ্বারা আদালতে কোনো ডিগ্রি করবেন কিনা, তা আদালতের কি ধরনের ক্ষমতা, আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে আদালতের এটা ডিসক্রিশনারি পাওয়ার, অর্থাৎ এটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এখন আমরা কি বললাম, যে এসআর অ্যাক্টের ধারা 8, 9 এগুলো হচ্ছে আদালতের ম্যান্ডেটরি, অর্থাৎ বাধ্যতামূলক। আদালত যদি প্রমাণিত হয় তাহলে এগুলি ধারা আদালত রায় দিতে হবে। কিন্তু বিবেচনামূলক ক্ষমতা, সুবিবেচনামূলক ক্ষমতা, সেটা হচ্ছে 42 ধারা। আদালতের কাছে যদি মনে হয় যে না দিবে না, দিবে না, আর যদি মনে হয় দিবে তাহলে দিতে পারে। তো আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ধারা 42। এই 42 থেকে বার কাউন্সিলে প্রতি বছর প্রশ্ন আসে, এইবারও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই এই সেকশনটা আমরা ভালো করে পড়বো। ধন্যবাদ সকলকে।